হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করে। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর কিছু সাজেশান দেবো। তোমাদের পরীক্ষা সামনে চলে এসেছে বা অনেকেরই শুরু হয়ে গেছে, অনেক স্কুলের পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। তো আজকে কিছু সাজেশান দেবো, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর সাজেশান দেওয়ার চেষ্টা করবো আজকে। তো প্রথমে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আজ আলোচনা করবো সেটা হচ্ছে কি সময় এবং দূরত্ব। তো এই সময় এবং দূরত্ব চ্যাপ্টারটা যখন অঙ্কগুলো করবে তখন কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের, যেটা যে কি যখন কোনো ট্রেন কোনো লাইট পোস্টকে অতিক্রম করে, কখন কোন গাছকে অতিক্রম করছে, আবার যখন ট্রেন কোনো সেতুকে অতিক্রম করছে অথবা কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাহলে অ্যাকচুয়ালি ট্রেনটা তার কোন দূরত্বটাকে অতিক্রম করছে। তো ছোটো ছোটো বিষয়গুলো সম্বন্ধে তোমাদেরকে আজকে বলবো, আর উদাহরণের কয়েকটি অঙ্ক যেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে বা বইয়ে দাগ দিয়ে দেবো, যেগুলো তোমরা প্র্যাকটিস করবে, একটু আমি বুঝিয়ে দেবো, সেই অঙ্কগুলো একটু করে যাও। কারণ আমাদের যেই স্কুলে বিশেষ করে কেনা প্রশ্ন হয় সেই স্কুলের উদাহরণের অঙ্ক কিন্তু অনেক আসে, আর উদাহরণের অঙ্কগুলো ইম্পর্টেন্ট থাকে, যেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো চলো আজকে শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথম হচ্ছে সময় এবং দূরত্ব। তো এই সময় এবং দূরত্ব চ্যাপ্টারটার অঙ্কগুলো করতে গেলে তোমাদেরকে ফার্স্ট আমি কয়েকটা বিষয় যেগুলো তোমাদের প্রথম কথা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যখন কোনো একটি ট্রেন একটি গাছকে অতিক্রম করবে বা কোনো লাইট পোস্ট, মানে ধরো এরকম একটা লাইট পোস্ট আছে, এটা একটা কি লাইট পোস্ট, এটা একটা লাইট পোস্ট, ঠিক আছে। তো এরকম লাইট পোস্টকে যখন ধরো একটা ট্রেন, এরকম একটা ট্রেন আছে, এই ট্রেনটা যখন হচ্ছে কি কোনো লাইট পোস্টকে অতিক্রম করছে, মানে লাইট পোস্টকে অতিক্রম করছে মানে কি এই লাইট পোস্টটিকে পেরিয়ে যখন এইখানে চলে আসছে, তখনই বলতে পারবো কি যে এই ট্রেনটি লাইট পোস্টটিকে অতিক্রম করছে। অর্থাৎ ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, মানে নিজের যা দৈর্ঘ্য হবে। ধরে নাও ট্রেনটি 100 মিটারের একটি ট্রেন, তাহলে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করলো? 100 মিটার দূরত্ব অতিক্রম করলো। ঠিক আছে, যখন কোনো লাইট পোস্ট হতে পারে বা কোনো হচ্ছে মানুষ হতে পারে, ঠিক আছে, কোনো গাছ হতে পারে, ঠিক আছে, তাহলে এই ধরনের জিনিসগুলোকে যখন অতিক্রম করে ট্রেন, তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আবার যখন একটি ট্রেন কোনো সেতুকে অতিক্রম করছে, ধরে নাও তোমার এখানে একটি সেতু আছে, এরকম ধরে নাও এই হচ্ছে সেতু, এরকম একটা সেতু আছে ধর, ঠিক আছে, এটা একটি সেতু বা ব্রিজ, ঠিক আছে, এরকম একটা সেতু বা ব্রিজ আছে এটা, ঠিক আছে, এটার নাম দিয়ে দিচ্ছি কি সেতু একটি। তো এই সেতুটাকে যখন অতিক্রম করবে ট্রেন, মানে ধরো ট্রেনটা এখানে আছে, তাই ট্রেনটা তাহলে কতটা দূরত্ব অতিক্রম করছে ভালো করে বোঝো। প্রথম কথা হচ্ছে সেতুটার যা দৈর্ঘ্য, মানে এখান থেকে এটা ধরো যদি এটা 500 মিটার হয়, এটা হচ্ছে ধরো সেতুটা হচ্ছে 500 মিটারের একটি সেতু। তো এই 500 মিটার সেতুটাকে অতিক্রম করছে, মানে ট্রেনটা ধরো আসছে এইভাবে 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 আস্তে 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 আস্তে, মানে ট্রেনটা অ্যাকচুয়ালি কার দূরত্ব অতিক্রম করছে? যখন এটাকে প্রবেশ করলো এর মধ্যে, তখন ট্রেনটা হচ্ছে কি সেতুটার দৈর্ঘ্যকে অতিক্রম করছে। এই যে যাচ্ছে ট্রেনটা যখন এইখানে এসে উপস্থিত হবে, তখনই তোমরা বলবো যে কি ট্রেনটি সেতুটাকে অতিক্রম করে চলে গেছে। তার মানে ট্রেনটা এই মুখ বরাবর এরকম এসে দাঁড়িয়ে গেলে কিন্তু আমরা বলবো না যে ট্রেনটি এখনো পর্যন্ত সেতুটাকে অতিক্রম করেছে, কিন্তু সেতুকে অতিক্রম করা কমপ্লিট হয়নি। যখন হচ্ছে ট্রেনটা এখানটাকে ছেড়ে এইখানে এই পজিশনে এসে দাঁড়াবে, তখনই বলবো কি যে ট্রেনটা সেতুটাকে অতিক্রম করেছে। অর্থাৎ এই দৈর্ঘ্যটা প্লাস নিজের দৈর্ঘ্যটা, মানে এত অবধি দৈর্ঘ্য এসেছে, তাহলে এতটুকু এসেছে, তবেই কিন্তু আমরা বলতে পেরেছি কি ট্রেনটা নিজের এই সেতুটাকে অতিক্রম করেছে। মানে এতটা দৈর্ঘ্য অতিক্রম করেছে প্রথমে, তারপর হচ্ছে এতটা দৈর্ঘ্য হচ্ছে নিজের দৈর্ঘ্য, আর এতটা মানে সেতুর দৈর্ঘ্য। তাহলে ট্রেন যখন হচ্ছে সেতুকে অতিক্রম করছে, সেতু অতিক্রম করছে তখন তাহলে কতটা দূরত্ব অতিক্রম করছে? নিজের যে দৈর্ঘ্যটা আছে সেই নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, প্লাস সেতুর দৈর্ঘ্যকেও অতিক্রম করছে। ঠিক আছে, সেতুর দৈর্ঘ্যকে অতিক্রম করছে, তাহলে দুটো দৈর্ঘ্য সে অতিক্রম করছে, তবেই কিন্তু সে পুরোপুরি কমপ্লিটলি সেতুটাকে অতিক্রম করা বোঝায়। সেতু অতিক্রম করছে মানে শুধু সেতুর দৈর্ঘ্য অতিক্রম করছে এটা নয়, নিজের দৈর্ঘ্যকেও অতিক্রম করছে, তবেই কিন্তু কমপ্লিট হচ্ছে সেতুটাকে অতিক্রম করা। বোঝা গেল? তো এই দুটো বিষয় এই চ্যাপ্টারে তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই দুটো জিনিস মাথায় রেখে অঙ্ক করতে হবে এই চ্যাপ্টারের। আর একটা বিষয় যেটা তোমাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে কি ধরো তোমাকে অঙ্কে বলে দিয়েছে কোনো একটি ট্রেনের গতিবেগ বলে দিয়েছে, কোনো একটি ট্রেনের
গতিবেগ, গতিবেগ কত বলে দিয়েছে? 60 কিলোমিটার, 60 কি, ঠিক আছে। এইটার মানে কি, মানে এই লাইনটার মানে কি, মানে তুমি এই যে তথ্যটা দেওয়া আছে তোমার বইয়ে, এখান থেকে তুমি কি উদ্ধার করবে, মানে কোন কোন ইনফরমেশন তুমি উদ্ধার করতে পারছো। এখান থেকে যে ইনফরমেশনগুলো আমরা উদ্ধার করতে পারি সেটা হচ্ছে কি, যে ট্রেনটি 60 কিলোমিটার গতিবেগ, গতিবেগ সমান আমরা কি জানি, গতিবেগ সমান আমরা কি জানি, দূরত্ব বাই সময়, তাই তো। দূরত্ব বাই সময় মানে কতটা সময় কতটা দূরত্ব অতিক্রম করেছে, সেটাই হচ্ছে গতিবেগ। তাহলে 60 কিলোমিটার গতিবেগ মানে বোঝায় যে কি, ট্রেনটি কিলোমিটার, তাই তো, মানে প্রতি ঘন্টায় কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে, 60 কিলোমিটার মানে অতিক্রম করতে পারে, মানে ট্রেনটি এক ঘন্টায় কতটা যেতে পারে, 1 ঘন্টায় 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে, এটাই বোঝায়, ঠিক আছে। বা এরকমও দেওয়া থাকতে পারে যে ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা দেওয়া থাকতে পারে, ঠিক আছে। বা শুধু কিলোমিটারও দেওয়া থাকে, গতিবেগ মানে কিন্তু এর মধ্যে কিন্তু সময়টা ইনক্লুড আছে কিন্তু, ঠিক আছে, সময়টা ইনক্লুড আছে, ভাবুনি যে শুধুমাত্র কিলোমিটার আছে দূরত্ব, সময়টাও আছে কিন্তু। গতিবেগ যখন এরকম দেওয়া থাকবে কিলোমিটারে, তখন তোমরা কিসে, ঘন্টায় বিচার করবে এটা সবসময়, ঠিক আছে। কিলোমিটার যেহেতু বড় একক দৈর্ঘ্যের, তেমন সময়েরও বড় একক কিন্তু ঘন্টা, তো সেই ঘন্টা অনুযায়ী কিন্তু এই হিসাবটা করতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো করার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আবার সবসময় গতিবেগ কিন্তু কিলোমিটার পার ঘন্টায় দেওয়া থাকে না, অনেক সময় মিটার পার এরকমও দেওয়া থাকে, যে এটি সাইকেলের গতিবেগ 20 মিটার পার, ধরো 20 মিটার পার সেকেন্ড, এরকম দিয়ে থাকতে পারে। 20 মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে কতটা, 20 মিটার যেতে পারে একটা সাইকেল, ঠিক আছে। এইরকম একটা সিম্পল একটা এরকম দেওয়া থাকতে পারে। মিটার পার সেকেন্ডও দেখতে, মিটার পার মিনিটও দেওয়া থাকতে পারে। তোমাদেরকে ওইগুলোকে শুধু একটু চেঞ্জ করে নিতে হবে এককে, যেই যাতে বার করতে দেবে অঙ্কটা সেই এককে কিন্তু চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে কয়েকটা বিষয়। এবার হচ্ছে আমরা অঙ্ক যেটা করব এখানে, উদাহরণের কয়েকটা অঙ্ক এখানে করব, যেটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা মনে হয়েছে আমার। তোমরা হচ্ছে 185 পাতায় যে 7-এর উদাহরণটা আছে, 7-এর উদাহরণটা আছে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ওটা একটু বলে দিচ্ছি। দেখো, বলছে স্টেশনে দেখেছি, বলছে 200 মিটার ও 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে এত কিলোমিটার গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে এসেছে। দেখতে পাচ্ছ অঙ্কটা। এবার বলছে কি, দুটো ট্রেন মিলিত হওয়ার কত সময় পর পরস্পরকে অতিক্রম করবে। তো কি কি তথ্য দেওয়া আছে, দুটো ট্রেন আছে, ভালো করে বোঝো অঙ্কটা। এরকম একটা ট্রেন আছে, ধরো এটা হচ্ছে 200 মিটারের একটি ট্রেন, 200 মিটার লম্বা একটি ট্রেন, আর এই দিক থেকে একটা এরকম ট্রেন আসছে তার বিপরীত দিক থেকে, সেটা হচ্ছে 240 মিটারের একটি ট্রেন, 240 মিটারের একটি ট্রেন। তো দুজনের স্পিড দেওয়া আছে, প্রথমটার দেওয়া আছে একটা হচ্ছে 42.5 কিলোমিটার, 42.5 কিলোমিটার পার ঘন্টা, আর একটা দেওয়া আছে কি 36.7 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তো দুটো স্পিড দেওয়া আছে। এবার আমাকে বলছে কি, প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করেছে কি, এই দুটো ট্রেন কখন, কোন সময় বা কত সময় পর দুজন পরস্পরকে অতিক্রম করে চলে যাবে। মানে এই ট্রেনটা এখানে আসছে, এইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এইদিকে আসছে, তো এবার দুজনে হচ্ছে মানে এ কে অতিক্রম করবে, এ কে অতিক্রম করবে করে এদিকে বেরিয়ে চলে যাবে, মানে এইরকম সিচুয়েশনে যখন দাঁড়াবে, ট্রেন এইদিকে চলে গেল, এদিকে চলে গেল, ঠিক আছে। যখন এইরকম পজিশন হবে, মানে কত সময় লাগবে, মানে এই ট্রেনটাকে অতিক্রম করবে এ, আবার এই ট্রেনটাকে অতিক্রম করবে এ, দুজনে হচ্ছে কত সময় পর দুজন এরকম পজিশনে চলে আসবে, মানে কখন বলতে পারবো যে দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করে নিয়েছে। এটা হচ্ছে অঙ্কে জানতে চেয়েছে আমাদের। তো তার জন্য কি করতে হবে, তার জন্য যখন হচ্ছে এই ট্রেনটা একে অতিক্রম করছে, আবার এই ট্রেনটা যখন একে অতিক্রম করছে, মানে কি, মানে তারা কতটা দূরত্ব অতিক্রম করছে। প্রথম কথা, যখন এই ট্রেনটাকে অতিক্রম করছে, এর দৈর্ঘ্য তো অতিক্রম করছে, তার সাথে সাথে যখন এই পজিশনে আসতে হচ্ছে তখন নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। মানে ধরো প্রথমে আমি এই ট্রেনটার কথা বলছি, এই ট্রেনটা আসছে এইভাবে আস্তে 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 এর দূরত্বটা অতিক্রম করছে,
এর দূরত্ব অতিক্রম করার পর ট্রেনটা যখন এই পজিশনে এসে দাঁড়াচ্ছে তখনই তো বলছে যে কি ট্রেনটা সম্পূর্ণ কি একে অতিক্রম করে চলে এসছে। তাহলে এই পর্যন্ত যে এলো এটা কার দৈর্ঘ্য, এটা নিজের দৈর্ঘ্য। তাহলে ট্রেনটি হচ্ছে কি দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করলো, ঠিক আছে। তাহলে মোট কতটা দূরত্ব অতিক্রম করছে দুটি ট্রেনকে 1 ঘন্টায়, তাহলে কতটা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, তাহলে তাহলে আমরা লিখতে পারি যে দুটি ট্রেন মোট কতটা দূরত্ব অতিক্রম করবে, 240 প্লাস 200 মানে হচ্ছে কত, 440 মিটার দূরত্ব অতিক্রম করবে। তো এই 440 মিটার দূরত্ব অতিক্রম করতে মোট দুজনের কত সময় লাগছে সেই সময়টা আমাকে বার করতে হবে। তো কি করে বার করব, প্রথম কথা হচ্ছে প্রত্যেকের গতিবেগ দেওয়া আছে, এই গতিবেগ থেকে আমি সময়টাকে বার করে নিতে পারবো। এ 1 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করে, 42.5, এ 1 ঘন্টায় 36.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, ভালো করে বুঝবে। তাহলে এই ট্রেনটা 200 মিটারের ক্ষেত্রে আমি যদি লিখি যে 200 মিটার ট্রেনের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটছে, 200 মিটার ট্রেনের ক্ষেত্রে 1 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করে, 1 ঘন্টায় দূরত্ব অতিক্রম করে, তো অতিক্রম করে কতটা বলে দিয়েছে 42.5 কিলোমিটার। তো কিলোমিটারকে যদি মিটারে নিয়ে যাই তাহলে কি করতে হবে, 42.5কে 1000 দিয়ে গুণ করে দেবো, তাহলে হয়ে গেল কি 42,500 এত মিটার, ঠিক আছে। কিলোমিটার থেকে মিটারে চলে গেলাম, বোঝা গেল। তাহলে মানে 1 ঘন্টায় এতটা দূরত্ব অতিক্রম করে। আর 240 মিটার যে ট্রেনটার ক্ষেত্রে যদি বার করি, 240 মিটার ট্রেনটির ক্ষেত্রে সে 1 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করবে, এই তো 36.7, এটা কিলোমিটারে আছে মিটারে নিয়ে চলে যাচ্ছি 1000 দিয়ে একবারে গুণ করে, তাহলে 36,720 মিটার এতটা দূরত্ব অতিক্রম করছে। তাহলে দুজনে মিলে মোট কতটা দূরত্ব অতিক্রম করলো, মানে 1 ঘন্টায়, এ 1 ঘন্টায় করেছে 42,500, এ করেছে 36,700, তাহলে দুটোকে আমি কি করবো যোগ করে দেবো। তাহলে যোগ করে দিলে কত হচ্ছে, এখানেই করে দিচ্ছি যোগটা, 0 0 7 আর 5 12 2, হাতে থাকে 1, 6 আর 1 7, 7 8 9, 4 আর 3 7, ঠিক আছে, 7 9 2 দুটো 0, এত মিটার দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। যোগটা করে নিয়েছো, 7 8 9 7 8 9 10 11 ঠিক আছে, এত মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে এটা কত সময় অতিক্রম করছে দুটো ট্রেন মিলিয়ে, 1 ঘন্টা। 1 ঘন্টা আমাকে সেকেন্ডে উত্তরটা বার করতে হবে, আমি সেই জন্য 1 ঘন্টাকে সেকেন্ড হিসাব করবো। কি করবো, 1 ঘন্টা মানে 3400 সেকেন্ড। তাহলে এত মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে 3400 সেকেন্ড। তাহলে এত মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে এটাই আমাকে বার করতে হবে। তো চলো এখানে লিখে ফেলি যে 79200 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় সমান 3600 মানে 3600 সেকেন্ড, ঠিক আছে হলো। তাহলে 1 মিটার দূরত্ব অতিক্রম করতে নিশ্চয়ই কম সময় নেবে, তাহলে 3600 বাই এটা 790 এই 792 দুটো 0 এত সেকেন্ড। তাহলে আমার এই দূরত্বটা মানে 440, তাই তো। তাহলে 440 মিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনটা কত সময় নেবে, তাহলে 440 গুণ 3600 গুণ 79200, এটা ক্যালকুলেশন করো, দেখো আসবে 20 সেকেন্ড। 20 সেকেন্ড সময় নেবে। এখানে কাটাকুটিটা ধরবে না, কাটাকুটিটা নিজে করে নেবে, অতিক্রম করে চলে যাবে 20 সেকেন্ড পর অতিক্রম করে চলে যাবে। দেখে নাও বোঝা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে, ঠিক আছে চলো বোঝা গেল। আচ্ছা এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, তোমরা একটু বইতে করে দেওয়া আছে দেখতে পারো ওটা, ঠিক আছে চলো। তো সময় দূরত্ব থেকে এই কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবে।
এবার আসবো আমরা বীজগণিতে। বীজগণিতের চ্যাপ্টারে চলে এসো। বীজগণিতের চ্যাপ্টার তো কোষে দেখি হচ্ছে 12.1, কোষে দেখি 12.1 এখানে যে অঙ্কগুলো আছে বীজগণিতের তোমাদের, তো সেখানে খোলো, পাতা নম্বর তোমাদের বলে দিয়েছি 12। তো এইখানে আমরা প্রথম কথা কি যে তোমাদেরকে এখানে করতে বলবো আমরা কোন অঙ্কটা, উদাহরণ থেকে কিছু অঙ্ক, যেমন হচ্ছে কি পূর্ণ বর্গাকারে প্রকাশ করা, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। পূর্ণ বর্গাকারে প্রকাশ করে তারপর মান বসিয়ে মান নির্ণয় করা। পূর্ণ বর্গাকারে প্রকাশ করা মানে কি, এই চ্যাপ্টার সম্বন্ধে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে পূর্ণবর্গ। পূর্ণবর্গ মানে কি, পূর্ণবর্গ মানে হচ্ছে কি যার বর্গমূল করলে একটা আমরা পূর্ণ সংখ্যা পাই। ধরে নাও আমি একটা সংখ্যা লিখছি যে 4, তো 4কে আমরা লিখতে পারি কোন সংখ্যার স্কোয়ার হিসেবে, দেখো 2 এর স্কোয়ার হিসেবে লিখতে পারি 4। তাহলে 4কে বর্গমূল করলে কত পাবো, 2 পাবো। তাহলে 4 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু 2 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, 2 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। কারণ নয় কেন কি, 2কে যদি আমরা বর্গমূল করি কোনো পূর্ণ সংখ্যা আমরা পাবো না, দেখবে দশমিকের মান আসবে, দশমিক সংখ্যা বেরোবে, অর্থাৎ হচ্ছে 2 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। কিন্তু যে সংখ্যাকে আমরা স্কোয়ার আকারে লিখতে পারবো সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি বলতে পারবো, পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো। আমি ধরো যদি লিখি এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কি, এ স্কোয়ারকে যদি আমি বর্গমূল করি তাহলে কিন্তু পাবো কি এ ইন্টু এ, মানে এ বেরিয়ে আসছে, তাহলে এ স্কোয়ার একটি পূর্ণবর্গ সংখ্যা। আবার ধরো কোনো একটি সংখ্যামালা যদি লিখি এ প্লাস বি যদি লিখি, তার যদি স্কোয়ার করে দিই তাহলে এই সংখ্যামালাটাও কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যামালা। ঠিক আছে, তো পূর্ণবর্গ হওয়ার মানে কি, যে সেই সংখ্যাটাকে যদি আমি কোনো সংখ্যার স্কোয়ার আকারে লিখতে পারি তাহলে সেই সংখ্যাটাকে আমরা কি বলতে পারবো, যে একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, বোঝা গেছে পূর্ণবর্গ মানে কি। এবার হচ্ছে কি যে এইখান থেকে যে অঙ্কগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, যেগুলো করতে হবে, যে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা। তোমাদের বইয়ের উদাহরণ হচ্ছে 154 পাতার যে অঙ্কটা করে দেওয়া আছে, 17 অঙ্কটা দেখো, 17 অঙ্কটা আমি দেখাচ্ছি। 17 অঙ্কটা কি বলছে, এরকম দেয়া আছে, দেখো 17 অঙ্কটা টুকছি, 4a স্কোয়ার প্লাস 4 প্লাস 1/a স্কোয়ার। ঠিক আছে, তো এইভাবে অঙ্কটা দেওয়া আছে তোমাদের। এই অঙ্কটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলছে। পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে গেলে তোমরা কি করবে, তোমাদের এখানে দুটো ফর্মুলা তোমরা শিখেছো। একটা ফর্মুলা কি a প্লাস বি তার হোল স্কোয়ার, অথবা একটা a মাইনাস বি তার হোল স্কোয়ার। এই দুটোই হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা মান। হয় তোমাকে এই আকারে আনতে হবে, নয় এই আকারে আনতে হবে। এই যে তোমাদের এই যে সংখ্যামালাটা দেওয়া আছে, এটাকে হয় a প্লাস বি তার হোল স্কোয়ার আকারে আনতে হবে, নাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার আকারে আনতে হবে। তাহলে কিন্তু আমরা সংখ্যামালাটাকে পূর্ণবর্গ সংখ্যামালা রূপে প্রকাশ করতে পারবো। তো এটাকে কিভাবে করবো দেখো, জাস্ট ফর্মুলায় বসাবো শুধু। এর ফর্মুলা কি জানি আমরা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটার ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে দেখো ভালো করে, এখানে যেহেতু প্রত্যেকটা প্লাস আছে তাহলে আমি প্লাসের ফর্মুলাটা ইউজ করবো। এখানে মাইনাস আছে তাহলে এখানে কোনো মাইনাস নেই, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করার দরকার নেই, তাহলে আমরা প্লাসের ফর্মুলা ইউজ করবো। তাহলে দেখো কিভাবে করি, 4a স্কোয়ারকে কিভাবে লিখছি, 2a তার হোল স্কোয়ার করে দিচ্ছি। 2a তার হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার প্লাস 2a কত, 2a a হলো। কিন্তু আমার এখানে কত আছে, 4 আছে, শুধু আছে কত, 4 আছে। ভালো করে বুঝবে কত আছে, 4 আছে। আমার মাঝেরটাকে মেলাতে হবে, কিন্তু আমি কিন্তু অঙ্কেতে সবসময় খেয়াল রাখবে যে অঙ্কে যে সংখ্যামালাটা দেওয়া থাকবে বা যেটা দেওয়া থাকবে সেটাকে আমি কিন্তু চেঞ্জ করে দিতে পারবো না। যদি 4 থাকে সেটাকে 5 করতে পারবো না, সেটাকে 4কে 4ই রাখতে হবে। কিন্তু সেটাকে আমি একটু কায়দা করে লিখতে পারি, মানে 4কে যদি বলে আমি 4কে আমি এইভাবে লিখতে পারি 2 গুণ 2, এটাতে কোনো ভুল নেই, এটা ঠিক একদম। কিন্তু আমি 4কে কিন্তু এইটা লিখতে পারবো না 5 গুণ 1, এটা ভুল। ঠিক আছে, তো তেমনই হচ্ছে কি এইখানে আমার মিডিলে কত আছে, 4 আছে। তো আমাকে এইখানে এমন ক্যালকুলেশন করতে হবে বা এমনভাবে এটাকে লিখতে হবে যেন কিনা 4ই হয়। তো কিভাবে সেটাকে করবো সেটা মাথায় রাখো। এ স্কোয়ার ফর্মুলায় বসিয়েছি, ফর্মুলা ফেলার চেষ্টা করছি, এ স্কোয়ার প্লাস 2a, এ কত 2a, তাহলে কত হয়ে গেল 2 2 4, 4a, তাহলে 4a হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কিছু একটা গুণ করব, গুণ করে এই এটাকে যদি কাটিয়ে দিতে পারি। আমি যদি এখানে 1/a করে দিই, দেখো ভালো করে বসো, যদি 1/a করে দিই তাহলে এই a আর এই নিচের a কেটে যাচ্ছে, কেটে গিয়ে এখানে হিসাব মতন আলটিমেটলি কত দাঁড়ালো 4, মানে এইরকম 2 ইন্টু 2a ইন্টু 1/a, তাহলে এই a কেটে গেলে কত দাঁড়ায়, 4ই দাঁড়ায়। তো তেমনই হচ্ছে এই জায়গাটা আমি করে লিখলাম, তাহলে আমার ফর্মুলাতেও পড়ে গেল। দেখো a স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার মানে 1/a তার হোল স্কোয়ার করে দাও, মানে 1 স্কোয়ার তো 1ই হয়, আর a স্কোয়ার মিলে গেল, শেষের যে পদটা ছিল সেটাও কিন্তু আবার মিলে গেছে এখানে, বোঝা গেছে? তাহলে এটা তো আমার এই ফর্মুলা হয়ে গেল a প্লাস বি তার হোল স্কোয়ারে। তাহলে a কত ধরেছিলাম, 2a কে a ধরেছিলাম, আর b ধরেছিলাম প্লাস 1/a কে, তাহলে তার হোল স্কোয়ার। পূর্ণবর্গকারে প্রকাশ হয়ে গেল, মাথায় স্কোয়ার চলে এসছে, তাহলে এটা একটি পূর্ণবর্গকারে প্রকাশ হলো। এবার কিছু মান টান দিয়ে দিয়েছে, বলছে এর মান -½ বসিয়ে একটা মান বার করতে বলেছে। তো এর মানটা আমাকে কত বসাতে হবে, -1/2। তো এই মানটা হচ্ছে এর জায়গায় বসিয়ে কত বেরোয় দেখা যাক, চলো বসানো যাক। 2 ইন্টু এর জায়গায় কত বসাবো, -½ 2 ইন্টু -½ আচ্ছা করলাম, প্লাস 1/, এর মান কত, এর মান হচ্ছে -½ বসিয়ে দিলাম এখানে, ঠিক আছে, ভালো করে বুঝবে কিন্তু, তারপরে বাইরে স্কোয়ার আছে, ভালো কথা। আচ্ছা এখন কাটার দরকার নেই, ও 2 এর সঙ্গে উপরের 1 গুণ হয়ে 2 হলো, নিচেও 2 হয়ে গেল, এখানে মাইনাস হলো, একটা মাইনাস ছিল, এই মাইনাসের জন্য মাইনাস হয়ে গেল। এবার এখানে প্লাস দাও, 1 যেমন আছে লিখলাম, গুণ দিলাম, নিচে থাকলে সেটা উল্টে যায়, তাহলে 2/1 হয়ে গেল, মাইনাস কিন্তু, হ্যাঁ। তাহলে এবার -2/2 যেমন আছে রইলো, এই মাইনাসের সঙ্গে এই প্লাস গুণ হয়ে মাইনাস হয়ে গেল, 2 2/1 হয়ে গেল। তাহলে আলটিমেটলি এটা কত দাঁড়াচ্ছে, বাইরে কিন্তু স্কোয়ার আছে একটা মাথার উপরে, মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ স্কোয়ারটা দেবে। তাহলে এবার দেখো এইখানের 2 2 কেটে 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে -1, আর এখানে কত হচ্ছে -1 দিয়ে 2 কে ভাগ করলে কত হয়, 2 হয়, ঠিক আছে। তার বাইরে স্কোয়ার আছে, তাহলে -2 আর -1 মানে একই চিহ্ন থাকলে যোগ হয়ে যায়, -3 হচ্ছে, তার স্কোয়ার কত হচ্ছে, 3 স্কোয়ার 9, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 9 অ্যান্সার অ্যাকচুয়ালি, ঠিক আছে। দেখে নাও, বোঝা গেল। এখানে ক্যালকুলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে করবে, নাহলে কিন্তু আনসার তোমাদের আসবে না। এই জিনিস খেয়াল রাখতে হবে। আর এইখান থেকে যেটা খেয়াল রাখতে হবে তোমাদের, এই চ্যাপ্টার থেকে আমি বলে দিচ্ছি যে অঙ্কগুলো আসতে পারে, যে তোমাদের এখানে দেখো কোষে দেখি 12.1 যে 6 অঙ্কটা আছে, বলছে কে এর মান, কোন মান বা মানগুলির জন্য c² প্লাস kc প্লাস 1/9 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এটা বুঝলাম। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের শর্ট কোয়েশ্চেনে মানে 2 নম্বরের প্রশ্নে কিন্তু দিয়ে দেয় এই অঙ্কগুলো। তো এই দুই দাগের অঙ্কগুলো, এইরকম ধরনের অনেকগুলো তোমাদের বইতে অঙ্ক আছে। তো এই অঙ্কটা কিভাবে তোমরা সলভ করবে দেখো, বলছে কি c², একটা সংখ্যামালা দিয়ে c² প্লাস kc প্লাস 1/9, ঠিক আছে। বলছে কে এর কোন মানের জন্য, ভালো করে বোঝো, বলছে কে এর কোন মানের জন্য এটি একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এই ধরনের অঙ্ককে কিভাবে সলভ করবে দেখো, খুব সোজা ব্যাপার। ফার্স্ট কাজ কি করবে, c² যেমন আছে লিখলাম, আর প্লাস 1/9 কে আগে নিয়ে চলে এলাম, তারপর প্লাস kc একটু সাজিয়ে নিলাম, সাজিয়ে নেওয়ার কারণ আছে। তাহলে c² যেমন আছে রইলো প্লাস 1/3 তার স্কোয়ার করে দিলাম, মানে হচ্ছে 1/9 হয়ে যাচ্ছে, প্লাস kc হলো। এবার দেখো এটা a² প্লাস b² এর ফর্মুলা, তাহলে কি লিখতে পারি, c প্লাস মানে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2a কত, c, b কত 1/3 প্লাস kc যেমন আছে রইলো। এবার একটু সিম্পলিফাই করে নিই, যদি c প্লাস 1/3 তার হোল স্কোয়ার মাইনাস 2c/3 প্লাস kc, ভালো করে বোঝো। যদি এই সংখ্যামালাটায়, পুরো সংখ্যামালাটায় যদি এই পার্টটা না থাকতো, এই অংশটা, এইখান থেকে এই অংশটা যদি না থাকতো, তাহলে ধরো এইখানটা নেই, চেপে ধরলাম, তাহলে কতটুকু পড়ে আছে, এইটুকু অংশ পড়ে আছে। তো এইটুকু অংশটা একটি পূর্ণবর্গ সংখ্যামালা, তো কারণ মাথায় স্কোয়ার আছে, মানে এইটুকু সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যামালা, মানে এইটুকুর কথা বলছি, c প্লাস 1/3 টা হোল স্কোয়ার, এটা একটি পূর্ণবর্গ সংখ্যামালা। তাহলে কে এর কোন মানটা অসুবিধা করছে এই সংখ্যামালাটাকে পূর্ণবর্গ হতে, অসুবিধা করছে এই পোর্শনটা, এই জায়গাটা। তাহলে এই জায়গাটা যদি 0 হয়ে যেত, তাহলে কিন্তু এই সংখ্যামালাটা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হতো। তাহলে আমরা কি লিখতে পারি, যে -2c/3 প্লাস kc সমান হচ্ছে 0 যদি করে দিই, তাহলে হচ্ছে এখান থেকে কে এর মান পেয়ে যাব। তাহলে ওই কে এর মানটার জন্যই কিন্তু সংখ্যামালাটা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে এইখান থেকে কে এর মান বার করবো, তাহলে kc সমান কি লিখতে পারি, এটাকে এদিকে পাঠিয়ে দিলে 2c/3 হয়ে যাচ্ছে। তাহলে কে সমান কি লিখতে পারি, 2c/3 ইন্টু বাই হয়ে যাচ্ছে, এটা গুণ হিসেবে আছে, c নিচে চলে এলো, তাহলে এই c কাটলো,
তার মানে কত 2/3 বেরোলো। ঠিক আছে, তাহলে কত উত্তর বেরোলো? কে এর কোন মানের জন্য? কে এর 2/3 মানের জন্য কিন্তু সংখ্যামালাটা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, আমি তো এই যে এখানে ফর্মুলা ইউজ করেছি, এইখানে এই যে কোথায় গেল, এই জায়গাটায় এখানে যে ফর্মুলাটা ইউজ করেছি a+a² + b² কিন্তু আমরা দুটো ফর্মুলা, দুটো মানে দুটো পার্ট, এইভাবে একটা যদি যখন ভিতরে প্লাস দিই তখন হচ্ছে আমরা কি বাইরে মাইনাস দিই, আবার যখন ভিতরে মাইনাস দিই তখন কিন্তু বাইরে প্লাস দিই। ঠিক আছে, তাহলে এটা ভিতরে প্লাস দিয়েছি বলে এই উত্তরটা প্লাস এসছে। তাহলে উত্তর কিন্তু যদি আমি মাইনাসের ফর্মুলাটা ইউজ করতাম তাহলে কিন্তু -2/3 আসতো। তাহলে কে এর কোন মানটা হচ্ছে? কে এর +-2/3। ঠিক আছে, প্লাস হিসেবেও হতে পারে, মাইনাস হিসেবেও হতে পারে। তাহলে কে এর জায়গায় যদি আমি +2/3 বসাই তাতেও চলবে, কে এর জায়গায় -2/3 যদি বসাই তাতেও কিন্তু চলবে। বোঝা গেল? তাহলে কে এর কোন মানের জন্য? তাহলে কে এর +-2/3 মানের জন্য কিন্তু সংখ্যামালাটি একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এই অঙ্কগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য, দেখে নাও। ঠিক আছে, আচ্ছা তোমাদের আরেকটা করাবো, যে তোমাদের পাতা নম্বর হচ্ছে 159 পাতায় এইখান থেকে যে অঙ্কগুলো আসে, যেমন হচ্ছে কি মান বের করার কিছু অঙ্ক, মান নির্ণয়ের অঙ্ক যেগুলো আসে, যেমন 24-এর অঙ্কটা, 159 পাতায় 24-এর যে অঙ্কটা আছে, দেখো এখানে কি বলেছে। বলছে যদি 2p + 1/p সমান হচ্ছে 5 হয়, তাহলে আমাকে দুটো জিনিসের মান বার করতে বলেছে। p + 1/2p তার হোল স্কোয়ারের মান কত হবে এটা জিজ্ঞেস করেছে, আর একটা মান বার করতে বলেছে p² + 1/4p² এর মান কত হবে এটা বার করতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্কটাকে করতে হবে। প্রথম হচ্ছে কি এর মান বার করবো আমরা। এর মান বার করার জন্য এইখান থেকে কাজ শুরু করব। এখান থেকে 2 যদি কমন নিয়ে নিই তাহলে কত পড়ে থাকছে? এখানে p + 1/2p সমান হচ্ছে 5/2। ঠিক আছে, কমন নিয়ে মানে ভাগ করা, তো প্রত্যেককে হচ্ছে আমি 2 দিয়ে ভাগ করে দিয়েছি, ভাগ করে এরকম পাওয়া গেছে। হলো, তারপরে যে কাজটা করতে হবে তাহলে হচ্ছে এই 2কে ওদিকে যদি পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? p + 1/2p এদিকটা এরকম হয়ে গেল, সমান হচ্ছে কি 2টা ওদিকে পাঠিয়ে দিলে কত হয়ে যাচ্ছে? 5 2 10, 10 লিখতে হবে না, 5 × 2 এদিকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা উপরে আছে তার মানে নিচে চলে আসবে, 5/4 হয়ে যায়, 2টা নিচে চলে আসে, গুণ হয়ে যাচ্ছে। তাহলে এবার কি করবো? উভয় পক্ষকে বর্গ করে দেবো। কি করে দেবো? বর্গ করে দেবো। আমাকে স্কোয়ার বার করতে বলেছে, a², তাহলে p + 1/2p তার হোল স্কোয়ার করে দাও এদিকেও, তাহলে এদিকটা হচ্ছে 5/4 তার হোল স্কোয়ার করে দাও। তাহলে এইখানটা লিখে দেবে যে কি উভয় পক্ষকে শুধু বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই, এই কথাটা লিখে দেবে। তাহলে এইটা হচ্ছে কি, এইটা স্কোয়ারে আমাকে বার করতে বলেছে p + 1/2p, এটাই বার করতে বলেছে। সমানে 5 স্কোয়ার কত? 25, নিচে 4 স্কোয়ার কত? 16, 25/16 এটাই আনসার। যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হয় ভাগ করে দেবে। তাহলে 16 1 16, 16 কত? 25, 9 25, 1 পূর্ণ 9 16। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্কটাকে করতে হবে। তাহলে 1 নম্বর যেটা জানতে চেয়েছিল p + 1/2p তার মান কত পেয়ে গেলাম? 1 পূর্ণ 9 16। এইভাবে এবার 2 এর অঙ্কটা কিভাবে করবো দেখ, এটা বুঝলাম। এবার 2 এর দাগের অঙ্কটা, মানে 2 এর দাগের মানে হচ্ছে দ্বিতীয় পার্টটা কিভাবে বার করবো। আমাকে বার করতে বলেছে কি p² + 1/4p², p² + 1/4p² এই মানটা কি করে বার করবো? তো আমার এখানে আছে 2p + 1/p সমান 5, এটা দেয়া আছে। আমি যদি এটা স্কোয়ার করে দিই তাহলে এই দিকটা 4p² হয়ে যাবে, কিন্তু আমার লাগবে এখানে 4, কিন্তু এখানে কিছুই নাই, এখানে কিছুই নেই। তাহলে এই 2টাকে হাঁটাতে হবে, এই 2টাকে আমাকে তাড়িয়ে দিতে হবে। কি করে তাড়াবো? 2কে কি করব? কমন নিয়ে নেবো বা ভাগ করে দেবো। 2 যদি ভাগ করে দিই তাহলে কত হয়ে যাবে? এখানে p হয়ে যাচ্ছে প্লাস, আচ্ছা কমন নিয়ে ধর, এখানে ভাগ করে দাও। 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করিয়ে পাই, লিখছি 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করিয়া পাই, ভাগ করিয়া পাই।
ঠিক আছে, তাহলে যদি 2 দিয়ে ভাগ করি 2p কে, তাহলে এখানে p হয়ে যাচ্ছে প্লাস 1/2p হয়ে যাচ্ছে, এদিকটা 5/2 হয়ে যাচ্ছে। এবার কি করব, উভয় দিকে স্কোয়ার করে দেবো। তাহলে লিখে দিচ্ছি কি, উভয় পক্ষকে বর্গ করিয়ে পাই, এখানে লিখে দেবে তোমরা, আমি লিখছি না। তাহলে p প্লাস 1/2p তার স্কোয়ার করলাম, এদিকটা হচ্ছে 5/2 তার স্কোয়ার করে দিলাম, হলো। তাহলে এইটাকে আমি a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি। তাহলে a স্কোয়ার প্লাস 2ab কত, 1/2p হচ্ছে b প্লাস b স্কোয়ার মানে 1/2p তার হোল স্কোয়ার সমান এদিকটা কত হয়ে যাচ্ছে, 25/2 দিয়ে 4, হলো। তাহলে এই যে 2p, এইখানে 2p এখানে 2p কেটে গেল, তাহলে এখানে দাঁড়িয়ে আছে কি p স্কোয়ার, এটাকে যদি এদিকে নিয়ে আসি 1/4p স্কোয়ার প্লাস এইখানটা 1 হয়ে গেছে সমান হচ্ছে 25/4। তাহলে এইটা সমান আমি এখানে বার করতে পারি কি, p স্কোয়ার প্লাস 1/4p স্কোয়ার সমান হচ্ছে 25/4 মাইনাস 1। তাহলে এখানে 4 লসক হচ্ছে, তাহলে 25 মাইনাস 1 তাহলে 24/4। তাহলে 4 6 24 হয়ে যাচ্ছে। ও সরি, এটা 25 মাইনাস 1 হবে না, লসাগুটা ভুল হয়ে যাচ্ছিল। 4 লসক হয়েছে, তাহলে 25 মাইনাস 4 হবে এটা, তাই তো। 4 1 কে 4, তাহলে 25 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 21, 21/4। তাহলে 21/4কে যদি ভাগ করে দিই তাহলে কত হচ্ছে 21, 4 5 20, 4 5 20, 5 পূর্ণ 1 4, 5 পূর্ণ 1 4 উত্তর আসছে এটা। ঠিক আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই অঙ্কটা। এইভাবে কিন্তু অঙ্কটাকে সলভ করতে হবে। তো আজকে থাক, নেক্সট ক্লাসে বাকি যেগুলো আছে মানে বাকি চ্যাপ্টারগুলো সম্বন্ধে একটু তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো। এগুলো বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষা অবধি, ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।